শপথ নিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সচিন পাইলট। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ কমল নাথের। পাশাপাশি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবেও শপথ নিলেন ভূপেশ বাঘেল। अपने कर्तव्यों का सदापूर्वक और शुद्ध अंतकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात अनुराग या देश के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार कार्य करूंगा, न्याय करूंगा। दोबारा बोले सर। मैं अशोक गहलोत ईश्वर की शपथ लेता हूं कि जो विषय राजस्थान राज्य के मुख्यमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा तथा मुझे ज्ञात होगा उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि ऐसे मंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संशोधित से प्रकट नहीं करूंगा। माननीय मुख्यमंत्री महोदय श्री कमलनाथ तथा यहाँ उपस्थित मंच पर उपस्थित सभी लोगों का एक ग्रुप फोटोग्राफ होगा। শপথ নিয়ে মধ্যপ্রদেশের কৃষকদের ঋণ মকুব করলেন কমলনাথ। যেমনটা প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি মতোই কৃষি ঋণ মকুব মধ্যপ্রদেশে। কথা রাখল कांग्रेस। पद संभालने के बाद ऑफिस में आकर पहली फाइल जो साइन करी है, जो हमने अपने प्रदेश के किसानों को आश्वासन दिया था कि 2 लाख रुपए तक का कर्जा माफ, ये मैंने पहली फाइल साइन करी है। साथ साथ 2-3 और फैसले मैंने करे कि जो भी हमारी स्कीम्स हैं निवेश की, जो हम इंसेंटिव देते हैं, ये तभी लागू होंगे जब 70% लोग रोजगार लोकल होए, मध्य प्रदेश से होए। শপথ নেওয়ার পরে কমলনাথ ঘোষণা করেন কৃষি ঋণ মকুব এই রাজ্যে অর্থাৎ মধ্যপ্রদেশে, এবং তারপরেই উচ্ছ্বসিত রাহুল গান্ধী টুইট করেন। কংগ্রেস সভাপতি তার টুইটারের পেজে লেখেন, ইতিমধ্যে একটি রাজ্য তার প্রতিশ্রুতি রক্ষা করল, বাকি আর রইল 2টি রাজ্যে। রাহুল গান্ধীর উচ্ছ্বসিত টুইট, ইতিমধ্যে একটি রাজ্য তার প্রতিশ্রুতি রক্ষা করল, বাকি রইল আর 2টি রাজ্য। হিন্দি বলয়ে ভরাডুবি। লোকসভা ভোটের আগে ড্যামেজ কন্ট্রোলে মরিয়া বিজেপি। 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয় বৈঠক। তলব সব রাজ্যের নেতৃত্বকে। ভোটের আগে রাম মন্দির নাকি উন্নয়ন, কি হবে প্রচারের হাতিয়ার ঠিক করতে কথা বলবেন অমিত শাহ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ দত্ত। অরূপদা, হিন্দি বলয়ে ভরাডুবি, এ রাজ্যে রথযাত্রা নিয়ে রীতিমতো ধাক্কা। এই মুহূর্তে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তারা লোকসভা নিয়ে কি ভাবছেন, কি তাদের রণকৌশল হতে চলেছে? দেখো, ইতিমধ্যেই এই 5 রাজ্যে ভোটের পরেই একবার এক দফা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে প্রাথমিকভাবে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতেই কিন্তু এই দ্বিতীয় দফার বৈঠক ডেকেছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। যেটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে 5 রাজ্যে যে ভরাডুবি হয়েছে বিজেপির মূল্যায়নে, তাতে করে কিন্তু হিন্দুত্বের ইস্যুতে বা হিন্দুত্ব নিয়ে তাদের যে কৌশল, সেখানে বিরাট কিছু পরিবর্তন হয়েছে বা বিরাট কিছু ধাক্কা খেয়েছে এমন কিন্তু বিজেপি মনে করছে না। অর্থাৎ মেরুকরণের যে রাজনীতি গোটা দেশ জুড়ে বিজেপি করতে চেয়েছে 2019-কে সামনে রেখে, যেটা তাদের আগেই তাদের লক্ষ্য স্থির ছিল, সেই জায়গা থেকে আচমকা সরে আসবার কোনো কারণ এখনো পর্যন্ত অন্তত দেখা যাচ্ছে না। তাদের মূল্যায়নে যেটা, যে এই 3টি রাজ্যে যে কংগ্রেসের যে সাফল্য বা সামগ্রিকভাবে যে বিজেপির যে ব্যর্থতা, তার পেছনে স্থানীয় বেশ কিছু ইস্যু কাজ করেছে বা উঠে এসছে, এবং সেই বিষয়গুলো একমাত্র ছত্তিশগড় ছাড়া বাকি বিশেষ করে মধ্যপ্রদেশ বা রাজস্থান তারা লোকসভা। তার মানে অরূপদা, মেরুকরণের রাজনীতি যে কথা তুমি বলছো, অর্থাৎ রাম মন্দিরকে সামনে রেখেই, উন্নয়নকে সামনে রেখে নয়, রাম মন্দিরকে সামনে রেখেই এগোতে চাইছে বিজেপি, তাই তো? দেখো, উন্নয়নকে বাদ দিয়ে এমন কথা বলা যায় না, কারণ এই যে রথযাত্রার যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেখানে কিন্তু মূলত তারা যে হ্যান্ডবিল বিলি করবে বলেছিল, সেখানে পরিষ্কার 3টে ভাগ ছিল। একটা হচ্ছে কেন্দ্রের সাফল্যের বিভিন্ন দিকগুলোকে তুলে ধরা প্রচারে, দ্বিতীয় হচ্ছে রাজ্যের ব্যর্থতা, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে, বিহারের ক্ষেত্রে বিহার, উড়িষ্যার ক্ষেত্রে উড়িষ্যা, এইভাবে রাজ্য কেন্দ্রিক। তৃতীয় যেটা, সেটা হচ্ছে এনআরসি ইস্যুকে সামনে রেখে তাদের প্রচার।
এই মূলত যে তিনটে বিষয় তাদের একেবারে ফোকাসে ছিল, সেই জায়গা থেকে কিন্তু বিরাট কিছু পরিবর্তন হবে বলে এখনো অন্তত বোঝা যাচ্ছে না, বা সেরকম কোনো ইঙ্গিত নেই। তবে নিশ্চিতভাবে আগামীকাল দিল্লিতে যে বৈঠক, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে রথযাত্রাকে নিয়ে যে জটিলতা, যে গেরোর মধ্যে পড়ে গিয়েছে বিজেপি, সেই জায়গা থেকে দলকে বার করে আনা, সমস্ত কর্মী এবং সেজন্যই কি বিকল্প হিসেবে ব্রিগেডের কথা ভাবছে বিজেপি? দেখো, ব্রিগেড পূর্ব নির্ধারিত বৈঠক, পূর্ব নির্ধারিত কর্মসূচি, এবং ব্রিগেড যে তারা করবে এটা অনেক আগেই তারা ঘোষণা করেছিল। এখন ব্রিগেড নিশ্চিতভাবে সামনে একটা লক্ষ্য, কিন্তু ব্রিগেডকে সফল করবার আগে, তার আগে কিন্তু তার যে একেবারে নিচে কর্মী সমর্থকদের যে হতোদ্যম পরিস্থিতি, রথযাত্রাকে কেন্দ্র করে যে প্রচার তারা তুলতে চেয়েছিল, যে হাওয়া তারা তুলতে চেয়েছিল, ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে যে পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, সেই জায়গায় যে ধাক্কা এসছে, সেই জায়গা থেকে একটা আশু সমাধান বার করা, সেই জায়গা থেকে একটা কিনারা করা। রাফাল যুদ্ধবিমান ঘিরে বিজেপি কংগ্রেসের যুদ্ধের আঁচ ফের সংসদে। কংগ্রেস জেপিসি তদন্তের দাবিতে অনড়। পাল্টা বোফোর্সের প্রসঙ্গ তুলে খোঁচা বিজেপির। রাহুল গান্ধীর রাফাল ম্যাচে পড়ে নরেন্দ্র মোদী নামালেন 70 জন দলীয় নেতাকে। সোমবার দেশের নানা প্রান্তে তারা সাংবাদিক বৈঠক করেন। सील्ड कवर के एफिडेविट को लेकर सुप्रीम कोर्ट ने उसको अपनी जजमेंट में डाल दिया। मतलब कि जो बात जनता के सामने नहीं आनी चाहिए थी वो जजमेंट में आ गई, तो फिर सील्ड कवर का मायना क्या है? अगर कोर्ट को यही कहना था कि भाई आर्टिकल 32 के तहत हमारी ज्यूरिसडिक्शन लिमिटेड है, तो कोर्ट को कहना चाहिए था कि भाई ज्यूरिसडिक्शन लिमिटेड है, हम इसके बारे में कोई टिप्पणी नहीं करेंगे, कोई फैसला नहीं करेंगे, कोई प्राइमा फेशिया व्यू नहीं लेंगे। और अगर आपने फिर टिप्पणी की तो फिर सब सारे तथ्य लेने चाहिए थे। तो ये सब बातें हैं, ये कोर्ट में फैसले कहां से होंगे? ये तो पार्लियामेंट के जेपीसी द्वारा में होंगे और सड़कों पे होंगे, और हम फैसला करके रहेंगे और ये बता के रहेंगे कि सब झूठ, जितना गुमराह इन्होंने सुप्रीम कोर्ट के किया है, उतना ही गुमराह ये जनता को कर रहे हैं। 1984 সকালে খোলা তলোয়ার হাতে দিল্লির রাস্তা দাপিয়ে বেরিয়েছিলেন তিনি। পুরনো দিল্লির রাজনগরে এক শিখ পরিবারের 5 জনকে হত্যায় কংগ্রেস নেতা সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দিল্লি হাইকোর্ট। 31 ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সজ্জন কুমারকে।